Hi, I am Pratim Ranjan Bose, and you are watching Podcast with Pratim, presented by Iravati Research and Communication Center, or IRCC. I have with me journalist Mahbub Aziz from Dhaka. Aziz is a man of many interests and identities. He is a Bengali poet and author with many books in his name. He is deputy editor of Samakal, one of Bangladesh's top circulating newspapers, and he writes political columns. We will discuss today Bangladesh after Hasina. Mahbub will respond in Bengali. I'll present a gist in English. Dada, let's start with the topic. Issue. The interim administration of Dr. Muhammad Yunus had assumed office on August 8, 2.5 months later. How is life in Bangladesh? Of course, I cannot compare 2.5 months with 15 years. But principally, what are the visible differences in governance? Over to you. সবচেয়ে বড় কথা যেটা আপনি বললেন যে 15 বছরের যেই একটি দমবন্ধ পরিস্থিতি ছিল, সেটা তো 2.5 মাসের যেই শাসনের সাথে যদি তুলনামূলক আমরা আলোচনা করতে যাই, এখন কেমন আছি সেটা বলাটা একটু কঠিন। এই কারণে যে শুরুটাই তো ছিল 5ই আগস্টের পরে। এটা যে এইভাবে ঘটবে, এটা সাধারণ মানুষের মধ্যে আসলে খুব বেশি এরকম প্রত্যাশা ছিল না। এটা 14ই জুলাইয়ের রাত থেকে, এই 14 জুলাই থেকে 36 জুলাই বলা যেটা হচ্ছে, মানে 5ই আগস্ট পর্যন্ত এই কদিনের যে ঘটনা, একের পর এক ঘটনা, এটা একদম চোখের পলকে ঘটে গেছে। এটা অবিশ্বাস্য এরকম একটি ঘটনা আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পেলাম। এটা একটি গণ অভ্যুত্থান এবং মানুষের যে শক্তি, একটা তীব্র গণবিরোধী সরকারের বিরুদ্ধে মানুষের সম্মিলিত মানুষের শক্তি আমরা দেখতে পেলাম। এটা একটি চমৎকার একটি গণজাগরণ এবং অনেক বেশি প্রত্যাশা ছিল নতুন বা আছে নতুন সরকারের প্রতি, একটা গণ অভ্যুত্থান জয়ী সরকারের প্রতি। এত বিপুল প্রত্যাশা, তো সেটার একটা চাপও আছে এবং সেটা নিয়ে নানান রকম চিন্তা ভাবনা, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, অনেক ধরনের তুল্যমূল্য বিচার বিশ্লেষণ চলছে। এর মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই গণতান্ত্রিক একটি সমাজ বাংলাদেশে তৈরি হবে, প্রকৃত অর্থে একটি বৈষম্য বিরোধী সমাজ তৈরি হবে, সেই আকাঙ্ক্ষা এখনো আকাঙ্ক্ষাই আছে। আমরা আশা করি এখনো যে এই পথেই বাংলাদেশ হাঁটবে। Thank you. So you said that it's very interesting how you worded yourself. Let me put it this way, that there had been, which is very certain, there had been a lot of expectations from the new government because it had come through an uprising. And you said that he was hopeful that it would mitigate, live up to its promises of presenting a democratic society, democratic and non-discriminatory society. So let me move into, on that note, let me move into the next question. How long will Dr. Yunus remain in power? The interim government I'm talking about. It's a selected government, not an elected government. Army chief gave a timeline of 1.5 years in his interview to Reuters. Dr. Yunus said he would determine the tenure, quote unquote. He rests his case on reboot and reforms. Over to you. Yes, যেটা ডক্টর ইউনুস বলেছেন যে আসলে জনগণই ঠিক করবেন যে তিনি কতদিন থাকবেন, এটা তার প্রথম ভাষ্য ছিল। এবং অনেকে অনেক রকম কথা বলেছেন, যেমন সেনা প্রধান বলেছেন 18 মাসের কথা, এরকম একটা, যে এর মধ্যে হয়তো নির্বাচন হবে। আইন উপদেষ্টার মধ্যে একটি কথা বলেছিলেন যে আগামী 1 বছরের মধ্যে হয়তো একটি নির্বাচন হবে, এবং শেষ পর্যন্ত যেখানে এসে ঠেকেছে যে ডক্টর ইউনুসই ঠিক করবেন জনগণ বা রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে। তবে যেটা দেখবার বিষয় হচ্ছে যে এর আগের বাংলাদেশের যে অভিজ্ঞতা, অন্তর্বর্তীকালীন সরকার বলি বা তত্ত্বাবধায়ক সরকার বলি, সেই সরকারগুলোর সাথে, যেমন 91-তে শাহাবুদ্দিনের সরকার, তারপর 96-তে একটি সরকার এসছে, 2001 সালে একটি সরকার এসছে, 2009 সালে একটি সরকার এসছে, 4টি
তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছিলাম। এর মধ্যে একটি 111-এর সরকারটি ছিল সেনা সমর্থিত, এবং এটা প্রায় 2 বছর ছিল। তবে এই 4টি সরকারের সাথে বর্তমান সরকারের যে একটু মৌলিক যে পার্থক্য, সেটি হচ্ছে এই ধরনের গণ অভ্যুত্থান আগে কখনো বাংলাদেশে ঘটেনি। এটা একটি গণ অভ্যুত্থান জয়ী সরকার, এবং গণ সাধারণ মানুষের যথেষ্ট সমর্থন, বিপুল সমর্থন নিয়ে সরকারটি এসেছে, এটাও সত্য। এবং সেই কারণে এর যে কিছু দায় আছে, তার কিছু লক্ষ্য আছে। গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কিছু সংস্কারের কথা তারা বলেছেন, এবং মানুষেরও তাতে আগ্রহ আছে। সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন তৈরি করা হয়েছে, এবং এই সংস্কারগুলো সংবিধান থেকে শুরু করে আইন, তারপর আপনার নির্বাচন কমিশন, এই বিষয়গুলো খুবই গুরুত্বের সঙ্গে তারা নিরীক্ষা করছেন। এবং মানুষ প্রত্যাশা করছে যে রাজনৈতিক দলের হাতে পড়লে সরকার, আইন এবং যেই আমাদের রাষ্ট্রীয় কাঠামো যে একদলীয় হয়ে যায়, সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক এবং একটি সত্যিকার অর্থে বৈষম্যহীন একটি সমাজের দিকে বাংলাদেশ যাবে। এরকম একটি প্রত্যাশায় কাজ করছে সরকারের 6টি সংস্কার কমিটি। আমরা এরকমটি জানি এবং দেখছিও বটে। Okay. You said that this is the first time uprising had happened, but we have seen it in Ershad was replaced by an uprising. So জি, what we আমি see বলে from দিই outside, Bangladesh suffers from two recurrent themes. One theme is that every time it says that we are starting from fresh, and second is that it is always there is a turbulence. Every 15-20 years there is a turbulence. নিশ্চয়ই আমি আপনার সাথে একমত। তবে এরশাদ বিরোধী আন্দোলনের যে 9 বছর, 1982 সালের 24শে মার্চ থেকে 90 সালের 6 ডিসেম্বর পর্যন্ত, এই দীর্ঘ সময়ে সব মিলিয়ে 24 থেকে 26 জন নিহত হয়। প্রকারান্তরে আরো অনেক কিছু যুক্ত করে 40-এর বেশি নয় সংখ্যাটি। আর এই শেখ হাসিনার শাসনামলের শেষ যেই 16 দিন থেকে, এই 14 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত অন্তত 1500 মানুষ নিহত হয়েছে। কাজেই এইটা একটা বিরাট ঘটনা, বিরাট আত্মত্যাগ, এবং এইটার যে অভিঘাত, এটা এরশাদের যেই বিরুদ্ধে যে অসন্তোষ ছিল, সেই অভিঘাতের সাথে এটা অনেক অনেক পার্থক্য আছে। এবং এরশাদের বিরুদ্ধে যেই তীব্র একটা অসন্তোষ ছিল মানুষের, সেটা কেবলমাত্র এক ধরনের নির্বাচন কেন্দ্রিক, এবং এখানে এরশাদ একনায়কতান্ত্রিক একটি শাসন করছিলেন, এর বিরুদ্ধে 3 দলীয় একটি ঐক্য হয়েছিল। আর এবার যেটা ঘটেছে, সেটা আসলে রাজনৈতিক দল সামনেই ছিল না, ছাত্র জনতার নেতৃত্বে এটা একটি বিপুল বিস্ময়কর গণ অভ্যুত্থান ঘটেছে। এবং এটা ছিল একেবারেই একটি অরাজনৈতিক আন্দোলন, কোটা বিরোধী একটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে চলে গেছে। এই প্রত্যয় যদি ছাত্ররা রাখতে পারে, যদি এটা সম্ভব হয়, এটা সত্যিকার অর্থেই একটি সমাজ বিপ্লব তৈরি করবে বাংলাদেশের জন্য। আর আপনি যেটা বললেন যে 15-20 বছর পর পর বাংলাদেশে এই ধরনের একটি স্টার্ট হয়, এটা আসলে 71 সালের আমাদের যে মুক্তিযুদ্ধের পরে মাত্র 3.5 বছরের মধ্যে নতুন সরকারটির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার, সেই সরকারকে জাতীয় এবং আন্তর্জাতিক নানান ষড়যন্ত্রের শিকার হতে হয়। কিছু দুঃশাসন ছিল, অপশাসন ছিল, গণতন্ত্রহীনতা ছিল, সবকিছু মিলিয়ে তাকে সপরিবারে নির্মমভাবে নিহত হতে হয়, যেটি আমাদের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত কালো একটি অধ্যায়। তারপরে যেই 21 বছর, 75 সাল থেকে শুরু করে 96 পর্যন্ত, এই সময় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটি উচ্চারণ করা নিষিদ্ধ ছিল এখানে। কাজেই বিভাজনের রাজনীতি সেই 75 থেকেই শুরু হয়েছিল। দুঃখের সঙ্গে বলতে হয়, সেই বিভাজনের রাজনীতিটি কিন্তু এখনো বহমান। এবং আমাদের বাংলাদেশের এই বিভাজনের রাজনীতি, অর্থাৎ আপনার সাথে আমি একমত না, তাতেই আপনি খারাপ, দুনিয়ার সবচেয়ে খারাপ, আপনি রাজাকার, কখনো আপনি
এখন যেটা শুরু হয়েছে, আপনার সাথে একমত না হলে আপনি আওয়ামী ফ্যাসিবাদের দোসর। যেটা হয়েছিল জামাত বিএনপির, আপনি যে বিএনপি জামাত, বিএনপি জামাত, এই ত্যাগের রাজনীতি করেছে আওয়ামী লীগ। সেই ত্যাগের রাজনীতি থেকে কিন্তু এখনো বাংলাদেশ মুক্ত নয়, এবং এই জায়গাটিতে, এই বিভাজন থেকে আমাদের মুক্তি প্রয়োজন। এবং সেটা তখনই প্রয়োজন হবে যখন সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র থাকবে, অবারিত প্রশ্নের সুযোগ থাকবে। আপনার সাথে আমার মত মিলবে না, সাথে সাথে আপনি আমাকে রাজাকার বলবেন, সাথে সাথে আপনি আমাকে ফ্যাসিস্ট বলবেন। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসাটা সম্ভব হতে হবে। Very good proposition. I mean, what you were saying is that the cancel culture, if I may put it that way, just there is no space for opposition in Bangladesh politics. Whosoever comes to power makes it and tries to grab it in totality. Everything it tries to control, which indicates its poor state of institutions, and everyone probably tries to outsmart the other in destroying the institution, whichever is correct. And we all know that the army works as a third political alternative in Bangladesh. I mean, if I take 111 as a test case. So now you said that there was an uprising, and it is qualitatively different from what happened against Ershad because due to the difference in death toll. Now, I'm not questioning trolls and who killed whom, but I have a simple question. Dr. Yunus introduced the world with the mastermind of the revolution, quote unquote, and other masterminds. Also, we read, I don't know right or wrong, but one or two, of course, they claimed and came that roughly 150 coordinators, student coordinators, of the total 150 student coordinators, some 100 plus have already identified themselves belonging to a particular religious political stream. So it is very political. Why are you saying it's a political? And second, maybe it is not a mainstream politics. It is under the garb of something else. And second thing is that if some people have some force, political force, have worked for it and brought it for you, then why we are not, you are not saying that so and so group came and they should take the power? Why this why the democracy is coming in between? Because I have this question, because I'll ask you subsequent questions, because you said cancel culture. Now you see, if the election reforms committee, you don't have Awami League Jatiyo Party. In today you have you banned Chhatra League, right? Awami League can be banned any day. There are proposals. The advisors have students wanted it, by the way. So I'm just asking that why you are saying it's a political, and then if there are masterminds, then why the masterminds are not simply taking the political power? I mean, there should be more clarity in the political system. জি, ধন্যবাদ। আমি এখানে ছোট্ট একটি পয়েন্ট আগে যুক্ত করে নেই। এরশাদের যে পিরিয়ডটি ছিল, এরশাদ এবং শেখ হাসিনার যে 15 বছরের শেষার্ধের যেই শাসন, এর আগে উনি 5 বছর ছিলেন, 96 থেকে 2001 শেষেরটি। 96 থেকে 2001 এর যে শাসন, সেখানে কিন্তু তাকে একনায়কতন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয় নাই। তিনি মূলত অভিযুক্ত হয়েছেন 2014 থেকে শেষ পর্যন্ত 3টি একক নির্বাচনের কারণে। এবং একটু সংক্ষেপে যদি বলি যে এরশাদ এবং শেখ হাসিনার মূল পার্থক্যটাই হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একটি সাংস্কৃতিক এবং একটি সর্বমাত্রার একটি বিভাজন তৈরি করেছে বাংলাদেশে, যেটি পলিটিক্যাল কালচারাল হেজিমনি। হ্যাঁ, এবং সেই জায়গায় পলিটিক্যাল কালচারাল বললে এটাকে আসলে অনেক অনেক বড় ইতিবাচক ভাবে দেখা যায়। এখানে আসলে পলিটিক্স ছিলই না। একক নির্বাচন, ভোটের আগের দিন রাতের বেলা চুরি করে নিজে ভোট করে ফেলা, ডামি প্রার্থীদের, ওগুলো পলিটিক্স নয়। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে এক ধরনের অপরাজনীতি এবং দেশটাকে ভাগ করে ফেলা। আমার সাথে আপনার মত মিলবে না, আপনি রাজাকার। আমার সাথে আপনি মত মিলবে না, আপনি চোর, আপনি ডাকাত, আপনি খুনি,
আপনাকে ধরে ফেলা হবে, আপনাকে মামলা দেওয়া হবে, আপনাকে বছরের পর বছর আপনি বারান্দায় হাঁটাহাঁটি করবেন কোর্টে। এই কাজগুলো করে 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 একটি বিপুল সংখ্যক মানুষকে, অন্তত বিএনপির 50 লাখ লোককে তারা গত 10 বছর ধরে হাঁটাহাঁটির মধ্যে রেখেছেন, বাড়িতে থাকতে দেন নাই। যেটা এখন তারা অনেক তীব্র বিক্ষোভে তারা নেমে আসছে, এবং তারাই আবার এসে যা আওয়ামী লীগ করেছে এখন আওয়ামী লীগকে তারা হাঁটাহাঁটি করাবে কোর্টের Exactly. বারান্দা। It's a এই যে repetition. জায়গাটি, এই রকম একটা পরিস্থিতিতে আমি যেটা বলেছিলাম যে ছাত্রদের যেই মূল দাবিটি ছিল কোটা বিরোধী আন্দোলন, এটা কিন্তু কোনো রাজনৈতিক দাবি ছিল না। ন্যূনতম চাকরির একটি ব্যাপার যে 100%. সরকারি Everyone চাকরি agrees. হতে হবে, Everyone agrees that এবং it was not এইটাতে a এটা একটা political অরাজনৈতিক আন্দোলন। demand. অরাজনৈতিক আন্দোলনে হলো কি, 14ই জুলাই রাতে শেখ হাসিনা বলে বসলেন চাকরি মুক্তিযোদ্ধার নাতিরা পাবে নাকি রাজাকারের নাতিরা পাবে। এই এই একটি শব্দ, রাজাকারের নাতিরা, সবাই নিজের উপরে নিয়ে নিল। বিশেষ করে ছাত্রীরা, রোকেয়া হলের হাজার হাজার ছাত্রী বেরিয়ে এলো রাত 12টায় যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। যে শব্দটি গত 10 বছরে উচ্চারণ করা যায় না, স্বৈরাচার তারা বলে ফেলেছে না। যেই গণমাধ্যম নিয়ন্ত্রিত ছিল, গণমাধ্যমে কোনো কথাই বলা যেত না, সেই গণমাধ্যমে ও আড়ালে আবডালে স্বৈরাচার শব্দটি লেখবার চেষ্টা করা হচ্ছে, যদিও পারা যায়নি। এমন ভাবে দম বন্ধ করা পরিস্থিতিতে যা হয়েছিল, এই জন্যই বলছিলাম অরাজনৈতিক আন্দোলন। তবে শেষ পর্যন্ত রাজনীতি ছাড়া তো কিছু থাকে না। এই অরাজনৈতিক আন্দোলনের যারা সমন্বয়ক 158 জন, তারা রাজনীতিক হিসেবেই আবির্ভূত হচ্ছে। তারা দুটি সংগঠন তৈরি করার চেষ্টা করছে, একটা ছাত্রদের, একটা নাগরিক কমিটি, ইত্যাদিতে তো অনেক কিছু হচ্ছে, আপনারা সবই জানেন। এবং এগুলো এক ধরনের প্রবণতা, এবং এগুলোকে খারাপভাবে দেখবারও কিছু নেই। শেষ পর্যন্ত যদি রাজনীতি তৈরি হয় এবং একটি আলাদা উচ্চারণ আসে কোথার থেকে, সেটাকে আমরা নিশ্চয়ই স্বাগতই জানাবো, যদি সেটা সুষ্ঠু গণতান্ত্রিক পথে আসে। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কথা, বা ছাত্রলীগে যে অলরেডি নিষিদ্ধ করা হলো আজকে, এগুলো কোনোটাই ইতিবাচক সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্ত অবশ্যই পুনর্বিবেচনা করা দরকার। যেভাবে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল একদম শেষ বিদায়ের আগে, ঠিক একইভাবে এখন তো কিছুই হয়নি, এই সরকার তো সব ঠিকঠাক ভাবেই চলছে, মাত্র 2.5 মাস এসেছে। এখনই কেন একটি নির্বাহী আদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে? ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা অপকর্মে জড়িত ছিল, খুন রাহাজানি ছিনতাইতে জড়িত ছিল, কিংবা এই শেষ পর্যায়ে জুলাই অভ্যুত্থানে যারা মারামারি করেছে, খুন করেছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক। এই সংগঠন বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি সংগঠন। এখন এই এই প্রশ্নগুলো তো করতে হবে, যে বঙ্গবন্ধুকে আপনি নিষিদ্ধ করে দিবেন, ছাত্র দলকে, লীগকে নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এমনকি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন। এইগুলো ঠিক নয়। কারণ জাতীয় পার্টি যেমন নির্বাচনে অংশগ্রহণ করেছিল, বিএনপিও তো 2018 সালে নির্বাচন করেছিল। একই যুক্তিতে আপনি বিএনপিকে নিষিদ্ধ করতে পারবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 18 সালে জয়ী হয়েছিলেন। বলা হচ্ছে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন গত 3 নির্বাচনে, সবাইকে বহিষ্কার করতে হবে, সবাইকে জেলে পুরতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনি বহিষ্কার করতে পারবেন রাজনীতি থেকে? গত 16 বছরে যে আন্দোলন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন, সেখানে তো সবচেয়ে বড় অংশীদার বিএনপি। সেখানে সবচেয়ে তীব্রভাবে আন্দোলন করেছে বিএনপি, নেতৃত্ব দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতারা। তাদেরকে আপনি কি করে রাজনীতি থেকে বাদ দিবেন? কাজেই এখানে অনেক যুক্তির অভাবও আছে। আর জাতীয় পার্টি যে নির্বাচনগুলোতে অংশ নিয়েছে, ভাই, দেশে নির্বাচন হলে রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না? এটা হয় নাকি? তারা তো চেষ্টা করেছে নির্বাচন করার, এবং তারা নির্বাচন না করলে যে আওয়ামী লীগ যেভাবে রাতে ভোট করছে, একা ভোট করছে, এগুলো তো বোঝাও যেত না। আমি বলতে চাচ্ছিলাম যে আহ, এইভাবে সবাইকে একইভাবে একটা চিরুনির দাঁতের মতো সমান বিবেচনায় যদি আমরা অগ্রাহ্য করতে শুরু করি, তাহলে আমরা এই কাকে নিয়ে আসলে Right. So we রাজনীতি are going করব? back to the same issue. 1971, you got your liberation. জি, It has been questioned from day one by a particular force. In 1975, the country killed its, the greatest leader of the nation has been assassinated with family. And it was one of the worst assassinations in world history, political history. And you said that between 1975 and 1990, during army dictatorship, so
it was, the Mujibur Rahman was a non-entity. You cannot take his name. Fair enough. Then he is again coming into becoming an entity. It was when Jamaat is there, Jamaat has ruled the country once or twice. So Jamaat has been there. So there may be pressures, but then Awami League did excesses with Bangabandhu, did the politics. I fully agree. I saw in your writings only. But we are coming back to a situation of 1975, where one of the first few decisions that the new interim government took is the 15th August is not should not be considered as the day of condolence of the nation. That was one of the first decisions. And then we saw that the advisor home, Mr. Shekhawat, so he raised two critical issues, if I remember so, that Awami League, some leaders of Awami League, as you were saying, might have done wrong. I mean, criminal activities, whatever. Someone has stolen money or whatever. So but you cannot blame an organization. That is what he said. I remember fully. Secondly, he also raised a question, though faintly, and after that he was removed or he left, went to another portfolio about the use of snipers. I'm not getting into that for obvious reasons. But the question is, we are now, if we see the latest issues, if we see last 2 months' actions, as we said, as Dr. Yunus introduced the world with the mastermind, and alongside a very interesting thing is happening. You wrote it probably 10 or 15 days ago. You touched some of the points. If we see the cancellation of holidays, forget about the family, son, daughter, whatever. But how can Constitution Day is cancelled. The Liberation Declaration Day is cancelled. So it means we are going back to the demand of the same force who denied to accept it. And if we see the other things like whatever they have been demanding, not exact, when I say they, I don't mean any particular party, but a class of parties. Whatever they have been demanding, they raised questions about two of the members of commission, which was looking after the school textbooks, and the commission has been scrapped. All the things have been scrapped. There are other things as well. I mean, wherever they raised a voice or they did not, they objected, the Yunus administration acted, and outside Bangladesh, people refer that it is Jamaat which is in power. By Jamaat, once again, I am not mentioning only Jamaat-e-Islami, but Hifazat and etc., whosoever are there. So what is your opinion about it? Is this, how can democracy come in an undemocratic way? না, এটা আসলে মানে এভাবে সরাসরি বলাটা একটু মুশকিল যে জামাত ক্ষমতায় খুব বড় ধরনের প্রভাব রাখছে। That is a loose statement. That is a loose statement. I do agree with you. তবে ধরেন যে গণঅভ্যুত্থানটি হয়ে গেল, যেটি ডক্টর ইউনুস ভয়েস অব আমেরিকার ইন্টারভিউতে বলেছেন, আনিস সাহেবের সাথে ইন্টারভিউতে, যে এত বড় একটি গণঅভ্যুত্থান হয়ে গেল, আপনার কি অতীতের বিষয়গুলোকে সামনে নিয়ে আসবেন, নাকি এই যে সম্প্রতি এত মানুষ মারা গেল এবং সেই ক্ষেত্রে তো কিছু বিস্ফোরণ হবেই, এবং শেখ মুজিবের যেই পরিণতিটি আমরা দেখলাম 5ই আগস্টের পরে, এটি তার মেয়েকে জিজ্ঞেস করতে বলেছেন তিনি। কথা সত্য, এবং আজকে যে বঙ্গবন্ধুর এইরকম একটি পরিস্থিতিতে পড়তে হলো, তার মূর্তিগুলা ভাঙলো, তার বাড়িতে আক্রমণ হলো, এটা দীর্ঘদিনের একটা আক্রোশ আমরা একদিক থেকে বলতে পারি। আবার এই বিষয়গুলোকে আরো সংবেদনশীলতার সাথে, আরো সচেতনতার সাথে সরকার যদি একটু হ্যান্ডেল করবার চেষ্টা করত, তাহলে আমরা যারা সত্যিকার অর্থেই গণতন্ত্র চাই বাংলাদেশে, তাদের ভালো লাগতো, এবং আগামীতেও ভালো লাগবে যদি নৈর্ব্যক্তিকভাবে বিষয়গুলোকে দেখা যায়।
আপনি 15ই আগস্ট জাতীয় শোক দিবস, অথবা 7ই মার্চ বঙ্গবন্ধুর যে বক্তৃতা, 4 নভেম্বর সংবিধান দিবস, এগুলো তো আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো বাংলাদেশের That is what we ঐতিহ্য, thought. That is, মুক্তিযুদ্ধের অংশ। আপনি আওয়ামী লীগের এই বর্তমান মানে uh, নিকট I'm অতীতের just interjecting নেতৃত্ব a bit. খারাপ কাজ করেছে দেখে I'm আপনি just বঙ্গবন্ধুকে। interjecting a bit. জি। আজকের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, হ্যাঁ। এই যে এবারের স্পিচ, এবারের এটা সংগ্রাম আমরা স্বাধীনতার ছোটবেলায় সংগ্রাম, we used to hear in record. এটাই আমাদের স্বাধীনতার ঘোষণা। এবং এইটাকে যদি আমরা বা স্বীকার না করি, বা এটাকে যদি আমরা মুছে দিতে চাই, এটা আসলে কি বার্তা দেয়? এটা এটা আসলে খুব নেতিবাচক বার্তার দিকে চলে যায়। তো এই বিষয়গুলোকে অবশ্যই আমাদেরকে নজরে আনতে হবে, এবং সরকারকে অবশ্যই অত্যন্ত সংবেদনশীলতার সাথে মুক্তিযুদ্ধ, আমাদের যে 1947-এর ইতিহাস, আপনার 71-এর ইতিহাস, বা এই ঘটনাগুলো পরপর 90 কিংবা 24-এ যা ঘটেছে, এই সব কিছুকেই আপনি বিবেচনায় রেখে বাংলাদেশ কিভাবে হলো সেটাকে অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ তৈরি হয়েছে। পাকিস্তানের সাথে কিন্তু আমাদের ধর্মযুদ্ধ হয়নি, ধর্মীয় কোনো বিষয় নিয়ে আমাদের যুদ্ধ হয়নি। আমাদের যুদ্ধ হয়েছে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের বৈষম্যের কারণে। আমাদেরকে তারা নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, তারা ছিল শোষক, সেই কারণে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। এইটা যদি আমরা মনে রাখি, তাহলেই বাংলাদেশের উদ্ভবের মূল জায়গাটি, যেই জায়গাটিকে টাচ করেছে, স্পর্শ করেছে 24-এর আন্দোলন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, কাজেই ওই যোগ্যসূত্র। এবং এটা হবে অসাম্প্রদায়িক, এটা হবে মুক্তিযুদ্ধের যে চেতনা, যে নৈতিক মূল্যবোধের যে বাংলাদেশ, সেই জায়গাটিতে আজকে আপনি দেখেন 24-এর আন্দোলনে আমাদের গানগুলোর কথা বলুন, আমাদের মেয়েদের অংশগ্রহণের কথা বলুন, আমাদের যেই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বেরিয়ে এসেছে, তাদের মুখে ছিল উদাত্ত আবহমান বাংলা গান, ছিল তাদের সুন্দর ধ্রুপদী গ্রাফিতি চিত্র, ছিল তাদের চিরকালীন যে অসাম্প্রদায়িক বোধ, কে কোন মেয়ে কোন ড্রেসে এসেছে, কি পরে এসেছে না পরে এসেছে, কেউ কোথাও কোনো কথা হয়নি, মেয়েরা ছিল সবার আগে। তো সেই বাংলাদেশটাই তো আসলে আমাদের বাংলাদেশ। এবং যতই আপনার কেউ এখানে কিছু চাপিয়ে দেবার চেষ্টা করুক না কেন, সেটা টিকবে না, ধোপে টিকবে না। এবং আমি বিশ্বাস করি তরুণ প্রজন্ম, সত্যিকার অর্থে যে প্রজন্মটিকে আমরা অ্যাড্রেস করতে ভুল করেছি, যে তারা হয়তো মোবাইল টিপে টিপে সময় ক্ষেপণ করেছে, আসলে তারা প্রস্তুত হয়েছে ভেতরে ভিতরে। তাদের যে বারুদ, তারুণ্যের যে বারুদ, সেই বারুদটাকেই ডক্টর ইউনূস অ্যাড্রেস করতে চাচ্ছেন, তাদেরকেই তিনি সামনে আনতে চাচ্ছেন। এর সঙ্গে প্রজ্ঞা এবং আমাদের ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের যে আবহমান অনেক কিছু রয়েছে। Let me put it this way. As an outsider, I have nothing, I mean, no opinion or zero opinion on whether Bangladesh will pursue religious politics, whether religion, it will, whether it will be secular, whether it will be state religion, whether it will be a completely, it will make declare itself, it can declare itself as Islamic Republic. That's its choice. It has nothing to do with governance, democracy. The country is in a bad shape economically at this moment. It's in a serious problem. There are some problems. So when the government had taken over, the first priority was the economic priorities, reforms priorities. That is a very basic delivery part. Then the administrative part. But the government has gone into things which are more software and say, for example, constitution. Now I can understand election reforms. Election, it is the very much the job of the interim government to hold the election. So election will be reformed. But again, you have not invited part of the system from that reforms dialogue. So that is not very democratic or consensus building exercise probably. Secondly, his government has gone into areas like constitution. Again, it can go, but is
is this government really entrusted? I'm asking this question for a simple thing. We still don't know what is the character of the politics of the government. Whosoever have been mastermind, they have not declared their political position as yet, which they should. I'm not expecting them to be Awami League, BNP, or whatever, right? They can be something new. We don't know, which was not in the mainstream. But the political position of the administration is not clear. Of those who have acquired power is not clear. So that from that position, that government is going into the as critical reform as constitution. So which means, and if they can take up constitution, they can jolly well deny the constitution day. So that means you are once again targeting the roots. You are questioning the very roots of your country. And that question is being done by, it is not a military where it is a declared power. It is not a dictator. It is a declared power. It is not a some political party which has been living there by through abuse of system. So am I right or wrong in my assessment? ওকে, আপনি বেশ কয়েকটা প্রসঙ্গ করেছিলেন, আমি একটু ধরে ধরে আমি লিখেছি। যে প্রথম যে প্রসঙ্গটা আপনি বলেছিলেন যে ধর্মভিত্তিক যে রাজনীতির প্রসঙ্গটা, যে এটা সম্পূর্ণ গণতান্ত্রিক একটা বিষয়, বাংলাদেশ যদি ধর্মভিত্তিক দেশে পরিণত হয় তাতে তো কিছু বলবার নেই যদি গণতন্ত্র চায়। আসলে ঘটনাটা হয়েছে কি, বাংলাদেশে রাজনীতিতে ধর্মের ব্যবহার, এটা এরশাদ যেমন শুরু করেছেন খুব ভালোভাবে, বাংলাদেশের রাষ্ট্রধর্ম উনি এনেছেন। তারপরে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা যুক্ত করেছেন সম্ভবত জিয়াউর রহমান, যদি ভুল না করে থাকি। আর তারপরে শেখ হাসিনা যেটা করেছেন, উনি কওমি জননী হয়ে বসলেন। উনি নিজেকে বললেন উনি কওমি জননী, এবং নানান রকম ভাবে ধর্মকে উনি প্রশ্রয় দিলেন। এই ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু সকলেই করবার চেষ্টা করেছে, অনেকটা জিন্না সাহেবের মতো, যে তিনি কোনো নামাজ রোজার সাথে তার সম্পর্ক ছিল না, কিন্তু তিনি ধর্মভিত্তিক একটি দেশ তৈরি করে বসেছিলেন। কাজে রাজনীতিতে ধর্মের ব্যবহার, এটা তো আমাদের এই ভূখণ্ডে, ইভেন কি ইন্ডিয়াতেও যা হচ্ছে, বিজেপি যা করছে এখন, ওই আলোচনায় আমরা না গেলাম, যে এই উপমহাদেশে রাজনীতিতে ধর্মের একটা ব্যবহার সবসময় রয়ে গেছে। আর আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেখানে in US election, it is coming up. Religion has come up in US election. অবশ্যই। কাজে এটা এটা তো ধর্ম তো সারা বিশ্ব জুড়েই আজকে খুব প্রভাব রাখছে। আমাদের দেশে বর্তমানে যেই সরকার দায়িত্বে আছেন, তারা তো ক্ষমতা দখল করেননি। তারা তো যেইভাবে এসেছেন, তারা তো বলে এরকম ভাবে তো আসেননি যে আমরা একটি রাজনৈতিক দল করব এবং নির্বাচনে দাঁড়াবো, এমন বিষয় তো ছিল না। একটা গণ অভ্যুত্থান হয়েছে, পরিস্থিতি ডক্টর ইউনূসকে নিয়ে এসছে প্রধান করে, এবং ডক্টর ইউনূস কোনোভাবেই রাজনীতি করবেন না, কিংবা এটা কন্টিনিউ করবেন না, এটাকে ধারাবাহিকতা বহন করবেন না, এরকম উনি বারবার বলেছেন। এবং ওনার কাজটি হচ্ছে কিছু সংস্কার করে উনি রাজনীতিবিদদের হাতে গিয়ে উনি বলেছেন যে আমরা আমাদের যার যার কাজে যেতে চাই। এরকম একটা পরিস্থিতিতে আসলে এখনো আছে। কাজে এই যে মাস্টার মাইন্ড যে বলাটা, এবং এটাকে আসলে উনি এক ধরনের এমফেসাইজ করবার জন্য বলেছেন। মাহফুজ আলম একজন তরুণ ছাত্র নেতা, তার লেখাপড়া বুদ্ধিশুদ্ধি খুব চমৎকার, এবং ওইটাকেই উনি একটু এমফেসাইজ করবার জন্য বলেছেন। এই আন্দোলন তো আসলে এমন কোনো পূর্ব নির্ধারিত ছিল না, যে এখানে যেই অর্থে মাস্টার মাইন্ড ব্যাপারটা, ব্রেইন বিহাইন্ড দ্য গেম, এরকম একটা ব্যাপার উনি বলবার চেষ্টা করেছেন, এবং গেমটা খুব ইতিবাচক অর্থে। আর এখানে যারা কাজ করছেন, যারা এখানে আছেন, তারা যদি রাজনৈতিক দলে যান, তাহলে এর একটা অংশ যাবে। পুরো এই অন্তর্বর্তীকালীন সরকার যে চলে যাবেন, এটা কোনোভাবেই বিশ্বাস্য নয় এখন। আর তারা কি রাজনীতি করবেন, এটাকে তারা পরিষ্কার করে বলবেন কেন? কারণ তারা তো রাজনীতি করার জন্য আসেননি। My question was not that. My question was that, you see, it's like, if we knew that such and such force has come through revolution and formed a revolutionary government, it's a very clear state of affairs. দাদা, এখানে একটা ছোট্ট বিষয় আমি একটু থামাই আপনাকে। আপনি যে রিভলিউশনারি গভর্নমেন্ট বলছেন, এই জায়গাটাতে কিন্তু পরিষ্কার আপত্তি জানিয়ে রাখি, এখানে কোনো রিভলিউশন হয়নি।
রিভলিউশন মানে বিপ্লব, আর এখানে হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস নয় এখানে If কিন্তু। it is not, then why the word reset and reboot will come? এইটা এইটা ডক্টর ইউনুস বলেছেন, এবং ডক্টর ইউনুস তার যে এক ধরনের অনুপ্রেরণাদায়ী কথাবার্তা বলবার জায়গাতেই জায়গা এটা আমি তো ডক্টর ইউনুসকে এখানে ডিফেন্ড করব না। No. আমি ডক্টর ইউনুসের লোক নই। আমি যা বলতে চাচ্ছি, ডক্টর ইউনুস যদি ভুল বলে থাকেন এটা উনি বলবেন। আমি যেটুকু বুঝি, উনি যদি দাবিও করেন এটা বিপ্লব হয়েছে, আমি তার সাথে একমত হব না। আমি বলবো এটা বিপ্লব হয়নি। এখানে শ্রেণীহীন মানুষের যে সমাবেশ আমরা বুঝি, যেটা বিপ্লবে হবে, সেটা তো হয়নি। এটা ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার একটা খুব বড় অংশ এবং গণতন্ত্রকাঙ্ক্ষী একটা মানুষের সম্মিলিত একটা বিস্ফোরণ ঘটেছে। একটা সরকারি যে এই অপশাসন চলছিল, দুঃশাসন চলছিল, এইটাকে সরিয়ে দেবার জন্যই আসলে হয়েছে বিপ্লব। বলতে আমরা যেটা বুঝি একেবারে আপনার শ্রেণী ভেঙে চুরে একাকার করে দেবার ওই জায়গাগুলোতে আসলে এটা তার। Revolution, let me, I mean, I think my audience knows. So what Mahbub was stressed that it is not a revolution, it is an uprising against the government. And the difference between the two is when there is a revolution, you revolt against a particular system, the whole system. এবং ডক্টর ইউনুস আমি যতদূর জানি, ডক্টর ইউনুস কখনোই বিপ্লব শব্দটি বলেননি বলেই আমার ধারণা বা প্রত্যাশা। যদি বলে থাকেন এটা ভুল উনি বলেছেন। কিন্তু বারবার বলেছেন স্বাধীনতা, আপনি স্বাধীনতার, যদি আমি এই মুহূর্তে কারণ কাগজ দেখাতে পারবো না, মেবি আমি তো জানি এটা বাট দ্বিতীয় স্বাধীনতা শব্দটা এসছে। he did not object. Rather, whenever he was asked these questions on the same lines, the Voice of America interview that you are talking about, he was asked the questions in the same lines. And when the crux moment came, he said that you are ignoring that a big change has happened and it's a time to reboot and reset. This reset word he has said in many times, at not once. না, সেটা সেটা এখন দাদা ব্যাপারটা আমি আপনাকে বলি। উনি কিভাবে বলেছেন, কেন বলেছেন, এটা তার এবং তার দলের মানে No, তার it is not কাছাকাছি the মানুষ। person, Dr. Yunus. I'm talking হ্যাঁ, about the power, আমি government. পাওয়ারের কথাটাই বলছি। এখন পাওয়ারের বিষয়টা হচ্ছে কি, আমরা যদি একটু ইতিবাচক ভাবে দেখতে চাই, যে এই ভদ্রলোক বাংলাদেশের সমাজটিকে খুব কাছ থেকে দেখেছেন। এইটা বা উনি গত 15 বছরের যে দুঃশাসন চলেছে তার সরাসরি একটা ভুক্তভোগী মানুষ। এবং এই যে মানুষের যে একদম পিষ্ট হয়ে যাবার যে জায়গাটি থেকে মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল, ওটাকেই উনি এমফেসাইজ করতে গিয়ে হয়তো বলেছেন। এবং এই জায়গাটাকে বলতে গিয়ে যদি আবার আমাদের একদম পুরো ইতিহাস অনেক কিছু ধরে নাড়া দেওয়াটা তো একটু মুশকিল হয়ে যায়। এত ভেবেচিন্তে তিনি বলেন নাই বলেই আমি প্রত্যাশা করি। এবং Anyway, এটা I mean, এটা I will not press you much on this. You have been you have been quite vocal. I understand. I have not seen another. I mean, correct me if I'm wrong, but I rarely see critics. You write critics, but I rarely see today critics against the government, the current dispensation. I rarely see that in Bangladesh mainstream newspaper. I see a lot in social media and the blogs by Ghulam Maula Rani and many others. So at the blogs it is coming up, but not in mainstream newspapers at least. But you are, so I'll not press you on that.